মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে আমি তো নিশ্চিত করে বলতে পারছি না যে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ওয়াকারুজ্জামান তৎকালীন সময়ে শিবিরের কর্মীদেরকে সেনাবাহিনীতে প্রমোশন এবং নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছিল। শেখ হাসিনাকে পতনের জন্য ওয়াকারুজ্জামান মুখ্য ভূমিকা পালন করেছিল। সেটা শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এখনো পদত্যাগ পত্রতে সাইন করে নাই। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা এবার নীতির মুখে স্বীকার করলেন ডক্টর ইউনূস। তো বন্ধুরা, এই দিকে আবার শোনা যাচ্ছে শেখ হাসিনাকে মারার জন্য 5টি পরিকল্পনা ফাঁস। হাসিনাকে 5টি পরিকল্পনা ভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওর ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব মেন ভিডিওতে। আর সেখানে আজকে আমরা সর্বপ্রথম দেখব শেখ হাসিনাকে হত্যা করার 5টি পরিকল্পনা কি কি ছিল। তারপরে আমরা চলে যাব ডক্টর ইউনূসের কাছে, তিনি কি বললেন, শেখ হাসিনা কি বাংলাদেশ থেকে পদত্যাগ করছে কি না, আর শেখ হাসিনা কি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কি না, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। আপনারা কি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 ভাবে হত্যা করার প্ল্যান ছিল 5ই আগস্টে। আপনারা যে পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখেন না, এই পালিয়ে যাওয়ার ভিডিওটা কে ভিডিও করেছে বলেন তো? এটা ভিডিও করেছে আসিফ নজরুলের ভাড়া করা স্নাইপার, যে কিনা এসএসএফ এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি। কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল, সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয়। হ্যাঁ, আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছিল। দেখেন, আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে, সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে। এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তবতা। 5ই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তার সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না পেত, আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি, স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃসূত্রের কোনো সহযোগিতা যদি না পেত, তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো। হ্যাঁ, শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র করে সেই ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী। এটা ছিল 5 ভাবে মারার একটা। কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার স্বার্থে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো, তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানাকে। হ্যাঁ, এটা আমার কথা না, বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন, তারা যদি এই ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবেন। সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই। জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে আতাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে, তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে। আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে। যে প্রথমে তাকে আইনের কাস্টডিতে নেওয়া হবে, গ্রেফতার করা হবে, দেন তাকে বিচারের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে। এই ছিল আমেরিকা এবং ইউনূস গংদের প্রস্তাবনা। পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল, এভাবে না, গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে, বিবস্ত্র করা হবে, তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে। এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব। কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই। আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না, কিছু কিছু ভালো সেনাবাহিনীও তো আছে আমাদের দেশে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয়। এবং ওই দিন গণভবনে এসএসএফ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে। কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক
সেফটি এবং সিকিউরিটি দেওয়া, এবং তারই অংশ হিসেবে স্নাইপারকে আইডেন্টিফাই করতে পেরেছিল, এবং স্নাইপারকে আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল। যদিও পরিস্থিতি খারাপ ছিল তাই তাকে মারধর করে নাই কিংবা তাকে চাপে রাখতে পারেনি। সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে আঘাত করে এই স্নাইপারকে গণভবনে ঢুকিয়েছিল, তাই তো? এবং সেটাই হয়েছে। এবং পরবর্তীতে যখন দেখলো এই 3টা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না, ইউনুস গংদের আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান, জামাত বিএনপির একটা প্ল্যান, জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান, এই 3টা প্ল্যান, আবার এই যে স্নাইপারের একটা প্ল্যান, 4 নম্বর প্ল্যান, কোনোটাই কাজ করলো। 5 নম্বরে কি আছে? যখন কোনোটাই হলো না তার মানহানি করে দাও। তখন ওই স্নাইপারকে দিয়ে ওই ভিডিওটা করে যে শেখ হাসিনা পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এই ভিডিওটা করে পরবর্তীতে 5 তারিখে ভাইরাল করা হয়, যেটা আপনারা মিডিয়ার বদৌলতে দেখেছেন, অলরেডি ইন্টারনেটে ভাইরাল, যে শেখ হাসিনা প্লেনে উঠছে, হেলিকপ্টারে উঠছে এবং তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই 5টার বাইরে আরেকটা ঝুঁকি তার ছিল, সেটা হচ্ছে ওই সময় গণভবনে বলা হয়েছিল যে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন? আমেরিকা যাচ্ছেন। কিসের স্বার্থে? নিরাপত্তার স্বার্থে। কার কাছে যাবেন? তার ছেলের কাছে। এইটা কিন্তু গণভবনে বলে গেছে। তিনি যখন হেলিকপ্টারে করে বিদায় নিলেন, ওই সময় জামাতের আতাত অনুযায়ী আইএসআই কে বলা হলো যে ভারতের বর্ডার ক্রস করার পর আমেরিকা যেতে হলে তো পাকিস্তান হয়েই ঢুকবে, কোনোভাবে মিসাইল মেরে হলেও সেই হেলিকপ্টারকে ঘুরিয়ে দিতে হবে। কিন্তু তারা এটা জানে না যে এটা শেখ হাসিনা। অবশ্যই সে পলিটিক্যাল বুদ্ধি ব্যবহার করে নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটা বিষয় গ্রহণ করেছে। আর এজন্যই তিনি সেনাবাহিনীকে তো বলেছিলেন যে আমি নিরাপত্তার স্বার্থে, ঠিক আছে তোমরা রক্তপাত চাও না, আমিও রক্তপাত চাই না, আমি চলে যাচ্ছি। কিন্তু সে দিল্লিতে কেন নামলো? কারণ যদি কোনো কারণে ভারতে সে অবস্থান না নিত, তাহলে পাকিস্তানের আকাশ সীমায় যখনই হেলিকপ্টারটা ঢুকতো তাকে মিসাইল দিয়ে হত্যা করা হতো। 5 ভাবে শেখ হাসিনাকে মারার পরিকল্পনা দেশে হয়েছে, এবং এর বাইরে বহিঃসূত্র ভাবে যদি কোনো কারণে শেখ হাসিনা বেঁচে যায়, আমেরিকা যাবে তার ছেলের কাছে, যখনই পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করবে তখনই যেন তাকে মিসাইল দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আর এই টোটাল পরিকল্পনার পিছনে ইউনুস, আসিফ, এই গ্যাংরা তো ছিলই, সাথে জামাত এবং লেজুর ভিত্তি হিসেবে বিএনপি ছিল। তো এই যে জামাত, বিএনপি, ইউনুস গংরা এত পরিকল্পনা করেও শেখ হাসিনাকে মারতে পারলো না। কেন মারতে পারলো না জানেন? কারণ রাখে আল্লাহ মারে কে। এই মানুষটার পিছনে কি কম অ্যাটেম্প নেওয়া হয়েছে? দেখেন, সেই 2001 থেকে 4 সাল বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে, 24 সালে চেষ্টা করা হয়েছে, কিন্তু পারে নাই, পারবেও না। কারণ এই মানুষটার সাথে কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার ফেরেশতারা আছে এবং সাধারণ মানুষের দোয়া আছে। তো যদি খারাপ মানুষ হতো তিনি অনেক আগেই ভ্যানিশ হয়ে যেত। তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীকে যে 5 ভাবে তারা হত্যা করতে চেয়েছিল সেই বিষয়। তো পরবর্তীতে প্রধানমন্ত্রীকে তো তাড়িয়ে দিয়ে কে ক্ষমতা গ্রহণ করলো? ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল গ্যাং। তারা কিন্তু ইতিমধ্যে 100 দিন পার করেছে। ডক্টর ইউনুস কিন্তু আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে যে এই 100 দিনে তারা কি কি করেছে এবং ভবিষ্যতে তারা কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করবে। তো সেখান থেকে আমি কিছু পয়েন্ট নোট করেছি, যা ইতিমধ্যে খসড়া ভাবে একটু টুকেও রেখেছি, কারণ সবকিছুই তো পুঙ্খানু ভাবে বিশ্লেষণ করতে হবে। এই জন্য উনি বললেন, ডক্টর ইউনুস একটা কথা বলছেন, সেটা হচ্ছে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না করা অবধি তিনি গদি ছাড়বেন না। এখন আমার কথা হচ্ছে, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি গদি ছাড়বেন না, তাহলে তিনি স্পেসিফিক ভাবে বলছেনও না ঠিক কতদিনের জন্য তিনি এই প্রধান উপদেষ্টার গদিটা আঁকড়ে ধরে আছেন, সেটাও কিন্তু তিনি ক্লিয়ার করেন নাই। তাহলে স্পেসিফিক ভাবে তিনি কি বলবেন কোনোদিন যে আমি এই কয়েক মাসের মধ্যে আপনাদের এই কাজগুলো সম্পন্ন করে দিয়ে আমি নতুন একটা ইলেকশন দিব? বলবেন না। সে কিন্তু মুক্তিযুদ্ধকেও তো আক্কা করতেছে না, বাংলাদেশের সার্বভৌমত্বকেও তো আক্কা করতেছে না, গণতন্ত্রকেও তো আক্কা করতেছে না। জনগণ না খেয়ে মরছে, তাতে তার কোনো কিচ্ছু যায় আসে না, তার গদি লাগবে। আলুর কেজি 400 টাকা, তাতে তার কিচ্ছু যায় আসে না। সিমের কেজি 200 টাকা, তাতে তার কিচ্ছু যায় আসে না, তার গদি লাগবে। সেটাই হচ্ছে। আর এটাকে তিনি কতদিনের মধ্যে সংস্কার করবেন বা সমাধানে আনবেন সেটাও তিনি ক্লিয়ার করছেন। তো এখন আমার কথা হচ্ছে, ডক্টর ইউনুস কতদিন থাকবে এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস উনি বলেছেন যে শেখ হাসিনার সরকার প্রতি বছরে 12 থেকে 15 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার করেছে। তো ভাই, আপনার কাছে যদি ইনফরমেশন থাকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে, তাহলে এই সময় তো বাংলাদেশের ঋণগুলো শোধ করার দরকার না? তাহলে আপনি ওই কোন কোন অ্যাকাউন্টে টাকা আছে বা টাকা পাচার করেছে আপনি নিশ্চয়ই জানেন। তাহলে এগুলো তাড়াতাড়ি জাতির সামনে তুলে ধরেন, ধরতেছেন না কেন?
নাকি 26 লক্ষ ভারতীয়র মতো এটাও একটা প্রোপাগান্ডা? কোনটা? কারণ আসিফ নজরুল কিন্তু এখনো 26 লক্ষ ভারতীয়র হিসাব দেয় নাই। এটা কিন্তু জনগণ কিন্তু এখনো তার কাছে চাইছে। যখনই তাকে এটা বলা হয় মানে সার্কাসের মতো বলে বসেন, আমি তো ওই সময় উপদেষ্টা ছিলাম না, তার মানে কি উপদেষ্টা না থাকলে যা খুশি তা বলা যায় এবং সেটাকে বাক স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়া যায়। ওইটা যে মিথ্যাচার হচ্ছে এটার বিরুদ্ধে যদি সরকার অ্যাটেম্প নেয় তখন তো বলবেন যে হ্যাঁ সরকার বিশ্ববিদ্যালয়ের টিচারদের মারতেছে। ওই যে যেভাবে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে বোকা বানাইছিলেন, সেরকম এই আসিফ নজরুল কি করছে মাকসুদ কামালের সাথে এটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তখন কিন্তু জুলাই আন্দোলন তুঙ্গে, ঠিক আছে? ওই সময় ইনি ডাইরেক্ট মাকসুদ কামালের ফোন দিয়ে বলতেছেন ছাত্রলীগ আমাদেরকে মারতেছে, ক্যাম্পাসে থাকতে দিচ্ছে না। তো মাকসুদ কামাল কি করছে জানেন? তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বলছেন যে ঠিক আছে ভিসি বাংলোতে আমি একটা রুম ছেড়ে দিচ্ছি, আপনি এখানে সেফ কাস্টাডিতে থাকেন। তো স্বভাবতই একটা ইউনিভার্সিটির ভিসি তার বাংলোর একটা রুম তাকে ছেড়ে দিচ্ছে থাকার জন্য সেফটি, তো সে তো সেখানেই থাকবে, তাই না? তিনি মাকসুদ কামালকে এমন ব্রেন ওয়াশ করছেন, মাকসুদ কামাল বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফোন দিয়ে বলছে যে আপনার ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, ওদেরকে তাড়াতাড়ি সরায় নেন, তা না হলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। পরবর্তীতে শেখ হাসিনা কিন্তু ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে যে মারামারি করে কোনো সমাধান হবে না, রক্তপাত করে কোনো সমাধান আমি চাই না, ছাত্রলীগের ডিরেক্টলি বলেছে। বলার পর শেখ হাসিনা আন্দোলনে পরাজিত হয়ে চলেই গেল। চলে যাওয়ার পর সবার আগে কিন্তু ওই মাকসুদ কামালের লাঠি দিয়ে সাইড করে দিছে এই আসিফ নজরুল। কেন? জামাত বিএনপির মনোনীত ভিসিকে ইউনিভার্সিটির ভিসি বানাইতে হবে যাতে তার রাস্তাটা পরিষ্কার হয়। প্রথমে উপদেষ্টা খাবে, উপদেষ্টার পদ থেকে চলে যাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে খাবে একবার। প্ল্যানটা বুঝছেন? কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো অস্থায়ী সরকারটা খাবে, খাওয়ার পর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে যাবে, সম্মানিত ব্যক্তি। তো এরকম সম্মানিত ব্যক্তির ইমেজওয়ালা পার্সন যখন মিথ্যাচার করে তখন স্বভাবতই সাধারণ মানুষ কিন্তু কনফিউজড হয়ে পড়ে, আর সেটাই হয়েছে বিগত আন্দোলনে। আমি অবাক হয়ে যাই, আমি দেখেছি বিগত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক মান্যগণ্য ব্যক্তি যাদেরকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, সেই মানুষগুলো ওপেনলি মিথ্যাচার করতেছে, মিথ্যা বলতেছে। এই জিনিসগুলা একজন টিচারের ক্ষেত্রে কতটুকু মানানসই। ওই জন্য এই আন্দোলনের ফলাফল কিন্তু টিচার সম্প্রদায়ের উপরেই পড়ছে। ওই যে একজন টিচার মিথ্যাচার করেছে এবং এটার ফলাফল ভোগ করেছে হাজারো টিচার, অনেক টিচারকে ঘাড় ধরে পদত্যাগ করাইছে না? এটা কিন্তু আসিফ নজরুলের মতো শিক্ষকদের মিথ্যাচারের ফল। আল্লাহ পানিশমেন্ট দিয়েছে পুরো শ্রেণীটার উপর, শিক্ষক শ্রেণীটার উপর, কিন্তু ওই শিক্ষকরা কিন্তু নির্দোষ ছিল, দোষী কিন্তু ছিল এই আসিফ নজরুল। একে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখছে কঠিন শিক্ষা দেবে বলে, কারণ 26 লক্ষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি রাজনীতিবিদদের, আমাদের দেশের যে রাজনীতিবিদ তাদের যে আচরণ, তাদের যে চিন্তা এবং আমাদের যে রাজনৈতিক কালচার, সেটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। এই কথাগুলো আমি এই সময় বললাম এই কারণে যে দুটো ঘটনা, দুটো শিরোনাম আমি বলি। লন্ডনে আছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে যেয়ে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে এই দলটি জাতির কাছে ক্ষমা চাইবে। তার মানে উনি ক্ষমা চাইতে অস্বীকার করছেন না, উনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলাম যদি কোনো ভুল করে থাকে এবং যদি সেটা প্রমাণ হয় তাহলে ওনার দল জাতির কাছে জন্য ক্ষমা চাইবে। এখন তারা ভুল করেছে কি করে নাই সেটা প্রমাণ করা গেল কি গেল না, অথবা প্রমাণ করলে কে প্রমাণ করবে? জামাত নিজে প্রমাণ করবে না জনগণ প্রমাণ করবে, না ইতিহাস দেখে ওনারা বুঝে নেবেন যে ভুল হয়েছে কি হয় নাই? এতদিনেও কি সেটা প্রমাণ হয় নাই, নাকি নতুন করে প্রমাণ করতে হবে? এসব অনেকগুলো যদি কিন্তু এগুলো আছে, ওনারা কোনটা মানবেন এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওই আলোচনায়, দীর্ঘ আলোচনায় আমি এই মুহূর্তে ওই বিতর্কেও আমি যাচ্ছি না। আমি কেবল বলছি এই যে ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছেন যে যদি ভুল প্রমাণ হয়ে থাকে তাহলে ওনারা জাতির কাছে ক্ষমা চাইবেন, এই যে মানসিকতাটা, আমি এই মানসিকতাটা নিয়ে কথা বলতে চাই।
আমাদের রাজনৈতিক নেতারা সাধারণত ভুল করেন না। আপনি বলবেন যে কী ভুল হয়েছে, বলবেন কোনো ভুল হয় নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। দেখুন, আগের আলাপ বাদ দেন, আমরা যদি 91 সাল থেকে ধরি, 91, তারপরে 96, 91 বিএনপি এলো, মানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। তারপরে 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে আবার 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। আবার 2008 থেকে 2008 শেষ দিক থেকে 2009 ধরি, 2009 থেকে 2014 পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। 14-র পরে আমি হিসাব আর করি না, কারণ 14-র পরে শেখ হাসিনা যা করেছেন সেটাকে কিছু করা বলে না, এটা দানবীয় কাণ্ড কারখানা, ওটা বাদ দেন। আমি যদি ওই 4টা নির্বাচনকে সঠিক ধরি, তাহলে ওই 4টা নির্বাচনে কিন্তু এই খালেদা জিয়া এবং হাসিনা ওনারাই ঘুরে ফিরে এসেছেন। আপনি যদি যে কোনো বিএনপির লোককে জিজ্ঞাসা করেন যে এই যে 10 বছর খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, এই সময়ে উনি কি কি ভুল করেছেন, বিএনপির কোনো একটা লোক আপনাকে বলবে না যে খালেদা জিয়া কোনো একটা ভুল করেছেন। মানে ওনার কাছে খালেদা জিয়া ছিলেন ওই সময় ফেরেশতার মতো। আবার উল্টো দিকে আওয়ামী লীগের কোনো একজন লিডারকে যদি বলেন যে এই সময়টাতে শেখ হাসিনা কী কী ভুল করেছেন, উনিও বলবেন যে শেখ হাসিনা কোনো ভুল করেননি। তার মানে তারা কেউ ভুল করে না, তো তারা কি মানুষ না? তারা কি ফেরেশতা নাকি যে ভুল করবে না? তারা আমাদের রাজনীতিতে, রাজনৈতিক নেতারা ভুল করবে এই ধারণাটাই আমাদের রাজনীতিতে নাই। ভুল স্বীকার তো দূরের কথা, কিন্তু ভুল তো স্বীকার করা উচিত। ভুল তো মানুষেরই হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিছু না কিছু ভুল করে। সেই ভুলগুলি তারা যদি স্বীকার করে, তাহলে তারা মানুষ হিসাবে আরও মহান হয়ে যায়। আমাদের পলিটিক্যাল লিডাররা এটা করে না। এর মধ্যে আমি জামাতকে যেটা বলতে শুনলাম, ওনারা বলছে ওনারা কিন্তু স্বীকার করতে রাজি আছে, কেবল প্রমাণটা করতে হবে। এখন ওনারা আবার প্রমাণ করতে চায় কি না, অথবা প্রমাণটা নিতে চায় কি না, সেটা অন্য বিতর্ক। বাট আমি পার্সোনালি মনে করি 71 সালে জামাত যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানিদের পক্ষে থাকার, 25শে মার্চের যে নৃশংস হত্যাযজ্ঞ, তারপরেও তারা যে পাকিস্তানিদের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। প্রমাণ করার জন্য ওনাদের আমি আহ্বান জানাবো, আপনারাই নিজেরা ইতিহাসটা একটু পড়ুন, আপনারা ভাবুন, চিন্তা করুন এবং তারপর ভুল স্বীকার করুন। এটা হলো আমার বক্তব্য। কিন্তু আমি এর সঙ্গে আরও কিছু কথা বলতে চাই, যে কারণে এই প্রসঙ্গটা আমি তুললাম। দেখেন, একই দিন গতকালকে মানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন। উনি তাদের বিএনপির এখন খুব প্রশিক্ষণ খুব চলছে বিএনপির মধ্যে, এরকম একটা প্রশিক্ষণ কর্মশালায় ওনারা ওই যে রাষ্ট্র মেরামতের 31 দফা এটসেট্রা এগুলি নিয়ে একটা আলোচনা হচ্ছিল। উনি ওখানে জুম মিটিংয়ের মাধ্যমে উনি সংযুক্ত হয়েছিলেন। তিনি এখানে অনেক কথা বলেছেন, কীভাবে রাষ্ট্র মেরামত করতে হবে, কীভাবে প্রধানমন্ত্রী ওনাদের কি প্রস্তাবগুলি সেগুলো দিয়েছেন। এবং তারপর একটা কথা উনি বলেছেন যে আমার নামের আগে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক এগুলো ব্যবহার করবেন না। আমাদের এখানে কিন্তু একটা প্রচলন আমরা দেখি, যেমন শেখ হাসিনার নামের আগে দেশরত্ন ব্যবহার করা হতো, ওনার পিতার নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হতো, খালেদা জিয়ার নামের আগে দেশনেত্রী ব্যবহার করা হতো, আপসীর নেত্রী, দেশনেত্রী ব্যবহার করা হতো। এই যে বিশেষণগুলো, এই বিশেষণগুলো তারেক রহমান তার নামের আগে ব্যবহার করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? এই জায়গাটায় আমি আমার বক্তব্য, তো এতদিন তো ব্যবহার করা হতো। উনি এইভাবেই বলেছেন যে আপনাদের নেতা হিসেবে দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না। এই যে কথাটা ওনারা বলেছেন যে আজকের পর থেকে, এই বাক্যটা হলো আমার জন্য গুরুত্বপূর্ণ। আজকের পর থেকে কেন? তার মানে আজকের আগে ব্যবহার করা হতো। আজকের আগে যেটা ব্যবহার করা হতো, যখন উনি বলেন যে আজকের পর থেকে এটা ব্যবহার করবেন না, তার মানে কি? উনি ভুলটা স্বীকার করে দিলেন।
এতদিন যে ওনার নামের আগে এটা ব্যবহার করা হতো, উনি সেটাকে ভুল হিসেবে অভিহিত করলেন এবং করে বললেন আজকে থেকে আমি শুদ্ধ হতে চাই, আজকে থেকে আর কেউ ব্যবহার করবেন না। আমি আবারও বলি, এই যে মানসিকতা আমাদের রাষ্ট্রনায়কদের, আমাদের দেশ যারা পরিচালনা করবেন, আমাদের রাজনীতিবিদ যারা আছে, তাদের মধ্যে এই যে মানসিকতা যে আমি ভুল করেছি, ওই ভুলটা আমি আর করতে চাই না, এটাই হচ্ছে একটা মানবিক বৈশিষ্ট্য। আমরা এই ধরনের নেতা চাই। আমরা যখন একজন নেতাকে কোনো একটা উপাধি দিয়ে দিই, উপাধি দেওয়ার মাধ্যমে তাকে আসলে আমরা আমাদের স্তর থেকে আরও অন্য স্তরে, উপরের স্তরে নিয়ে যাই। এই যে একজনকে উপরের স্তরে নিয়ে যাওয়া, এটাই কিন্তু গণতন্ত্রের যে মূল চেতনা তার বিরোধী। গণতন্ত্রে বলা হচ্ছে সব মানুষই সমান, সব মানুষেরই সমান অধিকার যে দেশ পরিচালনার ক্ষেত্রে মতামত দেওয়ার জন্য। সবার মতামতে আপনি শুনবেন এবং এই জন্য সব মানুষেরই একটা করে ভোট। যাকে আপনি দেশ রত্ন বলেন তারও এক ভোট, যাকে আপনি দেশ নেত্রী বলেন তারও এক ভোট, যাকে আপনি বঙ্গবন্ধু বলতেন তারও এক ভোট ছিল, এবং যাকে আপনি একটু আগে দেশ নায়ক বলতেন, রাষ্ট্রনায়ক বলতেন, তারও এক ভোট। এই বিষয়টা ওই দেশ নায়ক ও রাষ্ট্রনায়ক যাকে বলতেন তিনি বুঝতে পেরেছেন, বুঝে বলেছেন ভাই আমাকে এটা বলেন না। এইটার মধ্যে কিন্তু এক ধরনের মানুষ কিন্তু প্রশংসা শুনে না, প্রশংসাগুলো নেয়। ওই যে বলে না তেল দেয়, তেল দেয় বা কেউ তেল নেয় বলে তো তেল দেয়, কিন্তু উনি এই তেলটা নিতে চাচ্ছেন না। আমি ওনাকে সাপোর্ট করি এবং আমি মনে করি আমি জামাত নেতাকেও সাপোর্ট করি যে ওনারও যে এই যে ভুল স্বীকার করা যে মানসিকতা উনি প্রকাশ করেছেন, আমার কাছে এটা পছন্দ হয়েছে। দেখুন আমি আরেকটা কথা বলে শেষ করি। এই যে জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ যারা সরকারে ছিলেন, যারা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিলেন, তারা যে অপকর্মগুলো করেছেন, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছেন, টর্চার করেছেন, হত্যা করেছেন, আর এর আগে দীর্ঘ 15 বছর ধরে যে গুম করেছেন, খুন করেছেন, মানুষকে নির্যাতন করেছেন, দেশ থেকে অর্থ পাচার করেছেন, এই যে করেছেন না। আমি আওয়ামী লীগের বহু নেতার সঙ্গে নানা সময় গত 3 মাসে টুকটাক কথাবার্তা হয়েছে। কেউ বিদেশে আছেন, কেউ ওই জায়গায় আছেন, হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলেন। আমি নানাভাবে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে আপনারা এর জন্য অনুতপ্ত কিনা। আমি অনুতাপ খুব একটা দেখিনি। আমি বিরক্তি দেখেছি, যারা নাকি দেশে আছেন, মাঠ পর্যায়ে আছেন, তৃণমূলে আছেন, তারা বিরক্ত হয়েছেন এই নেতৃত্বের প্রতি। বলেছেন হাসিনা আমাদের দলটাকে শেষ করে দিল, হাসিনা নিজেকে শেষ করেছে, দলটাকে শেষ করেছে, তার পিতাকে শেষ করেছে, এগুলি বলেছেন, ঘৃণার সঙ্গে বলেছেন। ওবায়দুল কাদেরের সমালোচনা করেছেন, হাসান মাহমুদের সমালোচনা করেছেন, দীপু মনির সমালোচনা করেছেন, এগুলো করেছেন, বিরক্ত হয়েছেন। কিন্তু ওনাদের একটা কথা, কিন্তু ওনারা তো আর মূল দায়িত্বে ছিলেন না। মূল দায়িত্বে যারা ছিলেন তাদের কেউ কি আপনি দেখেছেন এ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চাইতে? এই যে একটা দাবি উঠেছে, যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় তাহলে তাদের এই কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আসতে হবে। আমি এই দাবিটাকে সাপোর্ট করি। আপনাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে। আপনারা যে অন্যায় করেছেন, যে অপকর্ম করেছেন, যে ঘৃণ্য কাজ করেছেন, এর জন্য আপনাদেরকে দলীয়ভাবে ক্ষমা চাইতে হবে। কিন্তু ক্ষমা চাওয়া মানেই যে শেখ হাসিনাকে মাফ করে দেওয়া হলো, ওবায়দুল কাদেরকে মাফ করে দেওয়া হলো, তা কিন্তু না। ওনাদের কৃত অপরাধের বিচার তো আইন অনুযায়ী হবে, কিন্তু যদি দলকে টিকিয়ে রাখতে চান আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং এই ক্ষমা চাওয়ার মানসিকতা আমাদের রাজনীতিবিদদের মধ্যে থাকতে হবে। আপনাদেরকে জনগণ ভরসা করে কোনো একটা দায়িত্বে পাঠায়, সেই দায়িত্ব আপনি পালন করতে না পারলে জনগণের কাছে ক্ষমা চাইবেন। যদি জনগণ আপনাদেরকে ক্ষমা করে তাহলে আপনারা আবার রাজনীতি করবেন, আর যদি জনগণ ক্ষমা না করে তাহলে যা হবার তাই হবে। এই জিনিসটা আমাদের রাজনীতিবিদ যারা এখন আছেন তাদেরকেও বুঝতে হবে, যারা আগামীতে রাজনীতি করতে যাবেন তাদেরকেও বুঝতে হবে। এক জায়গায় গোয়ার্তমি করে রাজনীতি হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে।
আপনি যা বলবেন, যা ভাববেন, যা উচ্চারণ করবেন সেটাকেই সবাই সত্য বলে মানবে, সেই দিন চলে গেছে ভাই। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন সাংবাদিক মাসুদ কামাল সহ আরেকটি ব্যক্তির বক্তব্য। এই দুইটি বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখন এগিয়ে গেছে, যেটা এখন 200K প্লাস সাবস্ক্রাইবারের পরিবার। আর এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের জন্যই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।